আসসালামু আলাইকুম ফিজিক্স স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কইতাছি আপনি যে আম করে প্রতিধ্বনির ম্যাথ করাইছেন পার মধ্যে আইলে চিল্লা চিল্লি দুইবার করে শোনা যাবে, এটা কই? ওই স্যার কই শোনা যায় না কে স্যার? প্রতিধ্বনি দুইবার করে পাই না তো। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আপনার ম্যাথ ভুল। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। পরীক্ষা পাস করে দিবেন। কোনো শব্দের প্রতিধ্বনি আমরা শুনবো কি শুনবো না সেটা মূলত নির্ভর করে দুইটা বিষয়ের উপর। একটা হলো আমাদের শব্দানুভূতির স্থায়িত্বকাল, যেটা হচ্ছে 0.1 সেকেন্ড। অর্থাৎ আমরা যখন কোনো শব্দ শুনি তখন সেই শব্দের রেশটা আমাদের ব্রেইন প্রসেসিং করতে ন্যূনতম সময় নেয় 0.1 সেকেন্ড। সঠিক বলেছেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা যদি দুইটা শব্দ শুনি বা দুই ধরনের শব্দ শুনি তাহলে আমাদের ব্রেন সেটা প্রসেসিং করতে পারে না। অর্থাৎ দুইটা শব্দ শুনলেও সেটা একটা শব্দ শুনেই ওটাকেই সে প্রসেসিং করে। আর প্রতিধ্বনি শুনতে হলে আমাদের মূল শব্দ এবং প্রতিধ্বনি বা ফিরতি যে শব্দ সেটাও আমাদের প্রসেসিং করতে হয়, অর্থাৎ দুইটা শব্দ প্রসেসিং করতে হয়। বলেন কি? কিন্তু যদি এরকম হয় যে মূল শব্দ এবং ফিরতি যে প্রতিফলিত শব্দ সেই শব্দটা আসতে যদি সময় 0.1 সেকেন্ড এর চেয়ে বেশি হয় তাহলে ওই শব্দটা আমাদের মাথার ব্রেন সহজেই প্রসেসিং করতে পারবে এবং আমরা সেটা শুনতে পারবো। আবার আরেকটা হয় ন্যূনতম দূরত্ব। এখন ন্যূনতম দূরত্ব কিভাবে নির্ভরশীল আমরা একটু দেখি। মনে করি এটা হচ্ছে একটা প্রতিবন্ধক দেয়াল এবং এখানে আমাদের একটা শব্দের উৎস, এখান থেকে শব্দ শক্তি এভাবে ট্রাভেল করে এই অবধি যাবে এবং এই উৎসের কাছেই আমরা শুনবো। সেক্ষেত্রে আমাদের এটা ইয়ার, সেক্ষেত্রে শব্দটা একবার যাবে এবং সেই শব্দটা রিফ্লেকশন হয় আবার আমাদের কানে আসে পৌঁছাবে। তাহলে একবার যাওয়া এই দূরত্বটা যদি হয় ডি এবং যেটা আসার দূরত্ব সেটাও যদি হয় ডি, তাহলে আমাদের টোটাল যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে ডি প্লাস ডি, অর্থাৎ এস এস ইকুয়াল টু আমাদের হলো 2d। সে 2d দূরত্ব অতিক্রম করবে। এখন এইখান থেকে একটা শব্দ প্রতিফলিত হয়ে আমরা শুনতে পাবো কি পাবো না তার জন্য ন্যূনতম দূরত্ব আমাদের বের করতে হবে। এটার জন্য আমাদের নির্ভর করবে ওই স্থান যে জায়গাটা ছিল এই জায়গাটার তাপমাত্রার উপর শব্দের বেগ নির্ভরশীল। তাহলে ধরে নিই আমাদের ওই স্থানের শব্দের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন, আর সেই সময় আমাদের বেগ হয় 330 মিটার পার সেকেন্ড। এখন ওই স্থানের তাপমাত্রা আমরা ধরে নিলাম T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 যোগ হচ্ছে 30, 303 কেলভিন। তাহলে V2 আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি V2 বাই V1 সমান রোল ওভার T2 বাই T1। শব্দের বেগের সাথে তাপমাত্রার যে সম্পর্ক সেটা থেকে আমরা এটা জানি। এখন এই ক্ষেত্রে আমাদের যদি V2 আমরা বের করি তাহলে V1 ইন্টু T2 বাই T1। V1 এর মান হচ্ছে 330 ইন্টু T2 এর মান হলো 303 আর T1 এর মান হলো 273। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি একটু দেখি আমরা কত পাই। 303 ভাগ 273 তার উপর রুট ইন্টু
330, 347.65, 6593, আরও একটু আছে। তাহলে আমাদের ওই স্থানের যে 30°C তাপমাত্রা ধরে ওইখানে শব্দের বেগ পাইলাম 347 মিটার পার সেকেন্ড। এখন ওই স্থানে আমরা শব্দ শুনবো কি শুনবো না তার জন্য যদি ন্যূনতম দূরত্বটা বের করতে চাই, তার জন্য আমাদের ন্যূনতম দূরত্ব হবে ডি মিনিমাম। তাহলে আমরা আবারও জানি যে শব্দের বেগ এবং দূরত্ব এর জন্য আমরা কিন্তু জানি যে ভি ইকুয়াল টু এস বাই টি, আর এস মানে হচ্ছে একবার যাবে একবার আসবে, তাহলে দুইবার, অর্থাৎ 2D বাই টি, বা আমাদের ডি ইকুয়াল লেখা যাবে ভিটি বাই 2। ওই শব্দটা শোনার জন্য যে ন্যূনতম দূরত্বটা আমাদের লাগবে সেই দূরত্বটা হলো এটাই হলো আমাদের ডি মিনিমাম। তাহলে ডি মিনিমাম এখন আমরা এটা পাচ্ছি, এটাতে যদি আমরা মানগুলো একটু বসিয়ে দেই, আমাদের এই ক্ষেত্রে ভি এর মান আমরা পাইলাম এটা 347.65, 347.6593। টি এর মান ন্যূনতম শব্দ শোনার জন্য আমাদের সময় হবে 0.1 সেকেন্ড। এটাতে মান বসায় দিলে ভি এর মান হচ্ছে 347.6593 ইন্টু 0.1 ভাগ হলো 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 347.6593 ইন্টু 0.1 ভাগ 2। তাহলে আমরা পাবো 17.38296529 এরকম আরো আছে আর কি। তাইলে এই শব্দটা এখান থেকে উৎপন্ন হওয়া অবধি আবার ফিরে আসে আমাদের কানে প্রতিধ্বনি হিসেবে পাওয়ার জন্য ন্যূনতম এখানকার ডি মিনিমাম হইতে হবে 17.38 মিটার। 17.38 মিটার এর থেকে যদি কম দূরত্ব হয় তাহলে কোনো ধরনের শব্দ সে শুনবে না। দূরত্ব যদি এর থেকে কম হয়, ন্যূনতম দূরত্বের তুলনায় যদি দূরত্ব কম হয় বা কম দূরত্ব থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে না। এবার আসি যে ঘটনাটা ছিল সেটা হচ্ছে এরকম ছিল যে এখানে নৌকার মধ্যে ভিজিটররা ছিল এবং এইখান থেকে তারা আওয়াজ করছে, এই আওয়াজ চারপাশে গেছে, আর এই পাশে যে পাহাড় ছিল, ঝর্ণা ছিল, সেই ঝর্ণার থেকে ঝর্ণার বা যে পাহাড়ের দূরত্ব সেটা আমাদের মিনিমাম হইতে হবে ওই অঙ্ক অনুযায়ী 17 পয়েন্ট কত জানি পাইলাম সামথিং সেটা। কিন্তু যে দূরত্বটা দেখা যাচ্ছে সেই দূরত্ব কিন্তু তার থেকেও কম, 17 মিটার। 17 মিটার চেয়ে কম দূরত্ব হলে কিন্তু সে সব প্রতিধ্বনিটা শুনবে না। কিন্তু ওইখানে যে দূরত্বটা সেটা 17 মিটার চেয়েও হইতে পারে কম, এটা একটা কারণ হইতে পারে। আবার প্রতিধ্বনি শোনার হচ্ছে দুইটা শর্ত, একটা হলো শব্দানুভূতির স্থায়িত্বকাল আর একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব। যদি 0.1 সেকেন্ড এটাও সঠিক থাকে এবং ন্যূনতম দূরত্ব এটাও সঠিক থাকে, তারপরেও প্রতিধ্বনি না শোনার আরো কতগুলো কারণ থাকতে পারে। সেটা হচ্ছে এই প্রতিফলক পৃষ্ঠটা যদি অনেক বড় হয় এবং সমতল হয় সেই ক্ষেত্রে শব্দ শক্তি সুন্দরভাবে এখানে আসে বাধা পায় আবার ফিরে আসতে পারবে কোনো সমস্যা ছাড়াই। কিন্তু এই প্রতিফলক পৃষ্ঠটা যদি এই ধরনের একটু এবড়ো থেবড়ো হয় তার জন্য এই যাওয়ার সময় সঠিকভাবে যাবে কিন্তু আসার সময় সে সঠিকভাবে আসবে না, এখান থেকে সে বিভিন্ন দিকে বিচ্যুরিত হয়ে যাবে, শব্দ শক্তিটা
তরঙ্গ আকারে এখানে শব্দ তরঙ্গটা বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে চলে যাবে। আর এখানে যে পাহাড়টা ছিল সেই পাহাড়টা আমরা কিন্তু দেখলেই দেখতে পারবো আসলে এই ধরনের সমতল ছিল না, জায়গায় জায়গায় খাস বা গর্ত। আবার এখানে কিছু গাছপালা ছিল, এই পাহাড়ের খাঁজে খাঁজে গাছপালা ছোট ছোট উদ্ভিদের মতো। এগুলা আবার কি করে, এই শব্দ শক্তিটা যখন ওই গাছপালা বা বিভিন্ন উঁচু নিচু জায়গাগুলোতে ট্রাভেল করে, তখন সেই শব্দটা প্রতিফলিত হওয়ার চেয়ে বা প্রতিধ্বনি হওয়ার চেয়ে ফিরে আসার চেয়ে কিন্তু শোষণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেমন শব্দের তীক্ষ্ণতা এবং শব্দের শক্তির উপর, শব্দের তীব্রতার উপর আসলে নির্ভর করবে কতটুকু শব্দ এখানে শোষিত হবে কি হবে না। তাহলে এই ধরনের যদি গাছপালা থাকে সেক্ষেত্রে হতে পারে শব্দটা শোষিত হয়ে গেছে। আবার আরেকটা জিনিস, উপরের দিকে কিন্তু খোলা ছিল, উপরে আকাশ, উপরের দিকে খোলা, হতে পারে যে এরকম শব্দটা তাদের কাছ থেকে গেছে এবং বিক্ষিপ্ত হয়, তাদের কানে না আসে, অন্যদিকে সে বিক্ষিপ্ত হয়ে গেছে, এটাও একটা হইতে পারে। তাহলে ওই ঘটনার জন্য যে আসলে কেন প্রতিধ্বনি সে শুনবে না, এই দুইটা হাতে রাখার পরও বাস্তবিকভাবে আমরা তো একাডেমিকে পড়াশোনা করে শুধুমাত্র অনেক বাস্তবিক অনেক বিষয়গুলা স্কিপ করে দেই বা হচ্ছে ওগুলাকে বাদ দিয়ে দেই, ওগুলা বাদ চারপাশে দেয়ালের মধ্যে আবদ্ধ করে যে এগুলা বাদ, এগুলা যদি না থাকে তাহলে কি হবে, এটা আমরা শুধু একাডেমিকে লেখাপড়া করি। তো বাস্তব ক্ষেত্রে কিন্তু একটু আরো জটিল, বিষয়টা আরো জটিল। এই দুটো কারণ ছাড়াও যে কারণগুলো বলা হইলো, যে তলটা সমতল ছিল না, এবড়ো থেবড়ো বা গর্ত ছিল, বা এই শব্দ শোষণ করার মতো যথেষ্ট উৎস ছিল, গাছপালা গর্ত বিভিন্ন কিছু ছিল। আবার আরেকটা হইতে পারে এখানকার পরিবেশ, হইতে পারে যে শব্দ প্রতিধ্বনি হইল কিন্তু শব্দের যে তীব্রতা বা তীক্ষ্ণতা সেটা খুবই অল্প পরিমাণ হয়েছে, আমাদের কানে যে আমরা শুনবো তার জন্য উপযুক্ত পরিবেশ ছিল না। কারণ সেখানে নৌকার শব্দ, আবার বিভিন্ন মানুষজনের শব্দ, আবার ঝর্ণার পানি পড়ার শব্দ, তার জন্য যে নয়েজ তৈরি হয়েছিল আশেপাশে, সেই আশেপাশের নয়েজ ভেদ করে আমাদের প্রতিধ্বনিটা যে ফিরে আসে আমরা শুনবো, তার জন্য হয়তো সেরকম উপযুক্ত পরিবেশ তৈরি হয় নাই, এমনও হতে পারে। তাইলে প্রতিধ্বনি না শোনার কারণ এই দুইটা যদিও থাকে, আমার তো মনে হচ্ছে যে দূরত্ব তারা আছে তার জন্য আসলে ন্যূনতম দূরত্বে তারা নাই। যদি থাকেও তারপরও এই গাছপালা গর্ত এবং এই যে খোলা জায়গা এবং হচ্ছে এই কোলাহল পূর্ণ জায়গাতে সে প্রতিধ্বনিটা শুনতে পারে নাই, হয়তো তার কান খারাপও হইতে পারে, সেটা আলাদা। বাজান মেশিনটা দিশটা বাজান আজ ঘুমাই হুন মনে হয়। এখন আসি ফিজিক্সের সূত্র আসলে ভুল হওয়ার সম্ভাবনা। আপনার ম্যাথ ভুল। ফিজিক্সের সূত্র কখনো আসলে ভুল হবে না, যদি সবকিছুই ভুল হয়ে যায় ফিজিক্সের সূত্র ভুল হবে না। ফিজিক্স ক্যান নেভার বি রং। ফিজিক্সের ফর্মুলা কখনোই ভুল হবে না। হয়তো দেখা যায় আমরা ওটা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, অথবা যে লসগুলো হয় সেই লসগুলোকে কাউন্ট করি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু ফিজিক্সের যে সূত্র, যে ল, যে প্রকৃতির যে নিয়ম, সেটা কখনোই মিস করবে না, ফিজিক্সের সূত্র কখনোই ভুল হবে না। এটা আসলে আমাদের জানার ঘাটতি। তো আশা করি এই ঘটনার কারণ আমরা বুঝতে পারছি, আসলে কেন হইলো, কিভাবে হইলো। সবকিছুর ঊর্ধ্বে ফিজিক্সের সূত্র আমাদের ভুল হবে না। ভুল যদি কেউ বলে তাহলে সেটা যদি ভুল কেউ প্রমাণ করে তাহলে সেটা হচ্ছে আবার নতুন একটা নতুনের সূচনা হবে। সেই ক্ষেত্রে ওটা একটা আবার নতুন আবিষ্কার বা নতুন সূচনা হবে। ভুল নেই, একটার উপর বেসিস করে আরেকটা শুধুমাত্র সংশোধন হয়, কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নাই। তাই আমাদের যে ভুল ধারণা, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সবশেষে আশা করি সবকিছু বোঝা গেছে। আর তোমাদের এ ধরনের সমস্যার সমাধানে সবসময় এসআর ফিজিক্স আমাদের হাতে থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।